সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। তো এই ভিডিওটি মূলত প্রাথমিক শিক্ষক নিয়োগ 2022-এর যে বিজ্ঞপ্তি এসেছিল এবং সেই জায়গা থেকে 20-22 ডিএলএড প্রার্থীরা যে কেস করেছিল, পরবর্তীতে তারা জিতে যায় এবং জিতে যাওয়ার পরে তাদের যে নিয়োগ করার নির্দেশ কিন্তু আসে এবং সেই মোতাবেক তাদের নির্দেশ আসার পরে বা মেধা তালিকা কিন্তু এখনও প্রকাশিত হয়নি। এর অনেক কারণ রয়েছে, তাই আমি প্রথম পয়েন্টে লিখেছি যে মেধা তালিকা কবে আসবে বা কবে প্রকাশিত হবে। তো মোটামুটি তোমরা সকলেই জেনে গেছো যে 20-22 ডিএলএডের করা যে মামলাটা সেটা নিষ্পত্তি হয়ে গেলেও এখন কন্টেম্প্ট মামলা হিসাবে কিন্তু চলছে, যার ফলে যে এই মামলার পরবর্তী স্টেপে একটা ডেট কিন্তু আবার ধার্য করা হয়েছে 26 সালে। কিন্তু এর মধ্যে থেকে সর্বোচ্চ আদালত আবার কিন্তু পর্ষদ তথা শিক্ষা দপ্তর দুই দিকেই কিন্তু বলা হয়েছে যে মেধা তালিকা যেন এদেরকে প্রকাশ করে দেয়া হয়। ঠিক আছে, এইটুকু বলে দিয়েছে। এইবার এই মেধা তালিকা প্রকাশ করার পেছনে যেহেতু পর্ষদ তারপর এখন শিক্ষা দপ্তরের বিষয়টাও অ্যাটাচ হয়ে গেছে, তো নানান ধরনের বিষয় ওই কোর্টে উঠেছিল। এখন আবার সুপার নিউমেরিক পোস্ট এই বিষয়টি উঠেছিল। এবার এটা ওঠার কারণ কি? এটা ওঠার কারণ আছে, কারণ আমরা সকলেই জানি যে মিডিয়ামের যেসব সিট পড়ে থাকে, আদার্স মিডিয়াম, সেটা নেপালি হোক সাঁওতালি হোক, সেই মিডিয়ামের শূন্যপদ কখনোই কনভার্ট করা যায় না। অর্থাৎ সাঁওতালি মিডিয়ামের শূন্যপদ কখনোই বাংলাতে দেয়া যায় না, আর এটা কিন্তু হবারই কথা ছিল। তাই আমরা কি জানতাম, এতদিন আমরা শুনে এসেছি যে পড়ে আছে ভ্যাকেন্সি, শূন্যপদ পড়ে আছে অনেক, কিন্তু সেই শূন্যপদ কোন কোন মিডিয়ামের সেটা কিন্তু আমি পুরনো ভিডিওগুলিতে বারবার বলে এসেছি যে এসসি আর এসটি, ঠিক আছে, এই দুটো ক্যাটাগরিরই বাংলা মিডিয়ামের শূন্যপদ আছে, বাদ বাকি আদার্স মিডিয়ামের পড়ে রয়েছে অন্যান্য মিডিয়াম। সে অন্যান্য মিডিয়ামের শূন্যপদে কি করে নিয়োগ হবে, এটাই হলো সবথেকে বড় জটিলতা, যার ফলে শিক্ষা দপ্তরও কিন্তু চাইছে যে এই মুহূর্তে এটা কনভার্ট করা যায় না। তাহলে এখন কি করবে? শিক্ষা দপ্তরের তরফ থেকে যে আইনজীবী, তিনি এই সুপার নিউমেরিক পোস্টের কথা উল্লেখ করেছিল, কিন্তু এই বিষয়টা কখনোই সুপ্রিম কোর্টও কিন্তু জাজমেন্ট আকারে দেয়নি যে হ্যাঁ ঠিক আছে সুপার নিউমেরিক পোস্ট আমি অর্ডার হিসাবে দিলাম, সেটাও লিখে নেই, এক নম্বর কথা। আর মিডিয়াম যে কনভার্ট হয় বা করা যায় সেটা যদি আদালত বলে তাহলে আলাদা ব্যাপার ছিল, সেই ব্যাপারটাও কিন্তু এর আগে যখন কেস চলেছিল তখনও কিন্তু কোর্ট থেকে সেটা উল্লেখ করে দেয়নি। যার ফলে পর্ষদ কি করেছে, পর্ষদের মতন সবসময় ভেবে গেছে যে আমি যদি কোনো শূন্যপদ ক্রিয়েট না করে এর সমাধান করতে যাই তাহলে কাট অফ বাড়বে, কাট অফ বাড়লে 1963 জন পাবে, আবার এর ফলে 1033 জন ইন সার্ভিস বাদ যাবে, সব ব্যাপারটাই কিন্তু বলেছে। এইবার দেখা গেল শিক্ষা দপ্তর থেকে পুনরায় বলল যে আমি সুপার নিউমেরিক পোস্ট আমি দেব না, বা আমি মিডিয়াম কনভার্টও করব না, কারণ এটা হয় না। তাহলে কি হবে? তাহলে সেই কাটাছেঁড়া আরম্ভ হবে। সেই যে শূন্যপদ স্থির রেখে বা শূন্যপদ যা আছে তাই যদি থাকে, বাংলা মিডিয়াম অনুযায়ী বলছি কিন্তু, তাহলে তো ইন সার্ভিস বাদ হবেই। এই ব্যাপারটা কিন্তু তুলে ধরা হয়েছে, সেটা আদালত কিন্তু চায় না। আদালত কিন্তু সেটাও বলবে না যে ঠিক আছে তুমি ইন সার্ভিসকে বাদ দিয়ে তুমি এদেরকে নাও, তাও কিন্তু বলবে না। এখন পর্ষদও চাইছে যে আদালত যদি মেনশন করে দিত খুব ভালো হতো। তো এই যে মেনশন করে দেয়া হচ্ছে না, আর তারাও কোনো কিছু পদক্ষেপ নিচ্ছে না আর কি, শিক্ষা দপ্তর বা পর্ষদ, এর মাঝামাঝি জায়গায় ফেসে গেছে 20-22 ডিএলএড প্রার্থীরা। কারণ তারা কি করবে, তারা তো চেষ্টা করেই যাচ্ছে, কেসের পর কেস করেই যাচ্ছে, বহু টাকা তারা খরচ করছে, কিন্তু দিনের শেষে তাদের নিয়োগপত্র আসছে না। কিন্তু এবার আসার সম্ভাবনাটা আরও জোরালো হয়ে গেছে। তার কারণ রয়েছে, কারণ ইতিমধ্যে আমরা সকলেই জানতে পেরে গেছি যে নতুন করে ক্লাস 5 অ্যাড হয়েছে প্রচুর স্কুলে, সেই সংখ্যাটা প্রায় 2300-2400-র কাছাকাছি ক্লাস 5। তো যেহেতু ক্লাস 5 অ্যাড হয়েছে যেসব স্কুলগুলিতে,
সেখানে কিন্তু অতিরিক্ত একটা করে টিচার লাগবেই। এটাই কিন্তু বাস্তবতা, একটা করে টিচার লাগবেই। তো সেই হিসাবে যদি আমি ধরি, আর প্রাথমিক নিয়োগের ইতিহাস যদি আমরা ঘেঁটে ঘেঁটে বের করি, তাতে এই ডিসেম্বর নাগাদ, নভেম্বর নাগাদ এরকম টাইমে কিন্তু নিয়োগ হয় না বললেই চলে। তার কারণ রয়েছে, কারণ এখানে ইনক্রিমেন্টের একটা বিষয় থাকে, সেটা যাতে না দিতে হয় বা একটা ইনক্রিমেন্ট যাতে কম পায়, তার জন্যে কিন্তু যে 6 মাসের যে একটা টার্ম থাকে সেটা যাতে না পূর্ণ হয়, না ইনক্রিমেন্ট পায়, তারা কিন্তু জানুয়ারির মাঝামাঝিতে গিয়ে সেখানে কিন্তু নিয়োগপত্র দেয় বা ফেব্রুয়ারিতে গিয়ে দেয়। তো সেই ব্যাপারটাই কিন্তু এখন মানে যতটা দিন এগিয়ে আসছে, সেটা কিন্তু মনে হচ্ছে যেন এবার মনে হয় আসবে 20-22 ডিএলএডের মেধা তালিকা। আর প্রত্যেকটা জেলাতেই কিন্তু শূন্যপদ কম বেশি না, কম বেশি যাই হোক থাকবে। 20-22টা কিন্তু সমস্ত মানে জেলাতেই কিন্তু পাবে কম বেশি, ঠিক আছে। তবে যেসব জেলাগুলিতে শূন্যপদ দেখানো ছিল না 22-এর নিয়োগে, 2022-এর, সেই জেলা বাদ দিয়ে, এইটুকু মানে মাথায় রাখতে হবে। এবার আসি যে তাহলে 20-22 ডিএলএড প্রার্থীরা কতজন চাকরি পাবে। ইতিমধ্যে তোমরা জেনে গেছো বা তোমাদের মধ্যে একটা ভীতি ছিল, ভয়, যে কাট অফ কত হবে। তো তোমরা তো জেনে গেলে পর্ষদের যে সাবমিশন দেখে, যে যদি তারা কাট অফ বাড়িয়ে দেয় তাতেই 1963 জন, মানে প্রায় 2000 জন চাকরি পেয়ে যায় প্রায়। এবার কাট অফ তো বাড়ার কথা না, কাট অফ তো স্থির রাখতে হবে আগেরটাই। যেহেতু ইন সার্ভিসরা সকলে যদি চাকরি করে যে নাম্বারে, সেই নাম্বারে যদি ইন সার্ভিসরা চাকরি করে, আর এক নাম্বারে যদি আমি কাউকে চাকরি না দিই, সেটা তো অন্যায় হয়ে যাবে। তাহলে ইন সার্ভিসরা যে নাম্বারে বা যে লোয়েস্ট কাট অফে চাকরি করছে, ওইটাই হিসাবে যদি আমি চলি, তাতেই 20-22 ডিএলএড প্রার্থীরা বাকি থাকার কথা নয়, সবটাই প্রায় হয়ে যাবে, ম্যাক্সিমামটাই। হয়তো 2-5টা, যেহেতু আমি এখনও মেধা তালিকাটা আমি নিজেও দেখিনি, তাহলে এটা শিওর দিয়ে বলা যাচ্ছে না যে 100%ই সকলের হবে। 2-5 জন থাকতে পারে, কিন্তু বেশিরভাগটাই হয়ে যাবে, ঠিক আছে। এবার যদি তারা বলে যে 20-22 ডিএলএড প্রার্থীদের সে যা কাট অফ হোক সকলকে নিয়ে নেব, তাহলে বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। কেন বলছি, কারণ 2-1 জন সবাই যে আগের কাট অফ ক্লিয়ার করবে তা না, 2-5 জন নাও করতে পারে, এটা স্বাভাবিক ব্যাপার। একটা প্রতিযোগিতা গেলে সবাই যে একই নম্বর পায় তা কিন্তু না। তাহলে সকলকে যে নেয়ার এই অর্ডার কিন্তু কোথাও নেই। তবে এইটুকু বলতে পারি, আগের কাট অফটা যদি রয়ে যায়, আগের 9533, তাতে কিন্তু বাদ থাকার কথা নয়, ম্যাক্সিমাম সবারই প্রায় হয়ে যাবে, বিশেষ করে এসসি এসটি তো সবার হয়ে যাবে, টোটালটাই হয়ে যাবে, এসসি এসটি কোনো বাদ পড়ে থাকবে না। আর জেনারেল, ওবিসি, এবি প্রায় সবই হয়ে যাবে, সামান্য 2-5টা সেটা এদিক ওদিক হলেও হতে পারে। এবার আসি তাহলে আনঅ্যাবজর্ব আর অ্যাডিশনাল 5% বা সেই সঙ্গে এনআইএসের কথাটা আমি লিখে নিই, তাদের ব্যাপারে এবার আসি। এবার আনঅ্যাবজর্ব আর অ্যাডিশনাল 5%-এ থাকা প্রার্থীরা, তাদের কিন্তু সুযোগ সেরকমভাবে আর থাকবে না। কারণ আছে, কারণ তোমাদের সুযোগ থাকতো তখনই যদি সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে 20-22 ডিএলএড প্রার্থী সকলকে যদি নিয়ে নতুন কাট অফ তৈরি করতো, তাহলে তোমাদের চান্স কিন্তু ছিল। কিন্তু শিক্ষা দপ্তর বলো বা পর্ষদ বলো, তারা মনে হয় না যে দ্বিতীয় কোনো কাট অফ এখানে আনবে। অর্থাৎ যে কাট অফটি ইতিমধ্যেই হয়ে রয়েছে, যে কাট অফ 9533, সেই কাট অফ অনুযায়ী কিন্তু 20-22 প্রার্থীদেরকে নেবে, এটা আমার অন্তত মনে হচ্ছে। আর যদি তারা নতুন কাট অফ আনে, সেক্ষেত্রে বাড়াতে পারবে না, কমাতে পারবে। আর কমাতে গেলেই কিন্তু আনঅবজার্ভ প্রার্থী বা তার আগে, অবশ্যই আনঅবজার্ভ প্রার্থীর আগে অ্যাডিশনাল 5% তারা আছে, তারা কিন্তু জব পাবে, এটা আমি আগেও বলেছি। তাহলে এখন পর্ষদ এরকমটা করতেই পারে যে আমি আগের কাট অফটা ধরেই চলবো, যাতে আনঅবজার্ভ প্রার্থী না পায় বা সেই সঙ্গে অ্যাডিশনাল প্রার্থীরাও তারাও যেন না পায়, সেই হিসাবে একটাই কাট অফ রাখতেই পারে।
এবং সেটা হওয়ার সম্ভাবনাটা প্রবল। কিন্তু যদি মিডিয়াম কনভার্ট করার অনুমতি থাকতো, আমি পুরনো ভিডিওতে বারবার বলেছিলাম যে একমাত্র মিডিয়াম কনভার্ট করার ফলেই সবার লাভ হতো। এখানে 20-22 প্রার্থীরা তারা তো সকলে পেতই পেত, আবার 2-5টা কিন্তু আনঅবজার্ভ প্রার্থী বা তার আগে অ্যাডিশনাল যারা প্রার্থী আছে তারা কিন্তু 2-5টা 10টা পেয়ে যেত। এবং সেই আশঙ্কাটা এখন ক্ষীণ হয়ে যাচ্ছে একটাই কারণে, কারণ এখানে 20-22-এর যেটা হকের চাকরি, যেহেতু তারা এখন জয়লাভ করেছে তাদের হকের চাকরি, সেটা দিতে গিয়েই নানান ধরনের জটিলতা। এই একবার বলছে মিডিয়াম কনভার্ট করব না, একবার বলছে সুপার নিউমেরিক পোস্ট, আবার আরেকবার বলছে যে প্যানেল রিকাস্ট, মানে বিভিন্ন ধরনের জটিলতা আনছে। কিন্তু তাতেও মানে সব থেকে যেটা বড় বিপদ প্যানেল রিকাস্ট, সেই ব্যাপারটাও কিন্তু তুলে ধরেছে পর্ষদ যে প্যানেল রিকাস্ট করলে এই হবে সেই হবে, তাতেও কিন্তু ম্যাক্সিমামটা পেয়ে যায় 20-22। তার মানে 20-22 ডিএলএড প্রার্থীদের আমি যা দেখতে পাচ্ছি এতে খুশির খবর, কারণ তাদের আর দুঃখের দিন আর নেই। কারণ এখন সুপার নিউমেরিক পোস্ট আনুক আর যাই আনুক, ম্যাক্সিমাম সবারই হয়ে যাওয়ার কথা 20-22-এর। কারণ কাট অফ বেড়ে যদি ম্যাক্সিমাম হয়ে যায়, কাট অফ তো বাড়বে নাই, এটা বলাই বাহুল্য। হয় ফিক্স যেটা ছিল সেটাই থাকবে, নাহলে কমবে। তার মানে সকলের হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। আর এখানে এনআইএসডিএলএড প্রার্থীদের যেটা ব্যাপার, সেই যে ভেরিফিকেশন হলো, তারপরে কি হলো না হলো ব্যাপারটা আর জানা গেল না। তবুও এনআইএস প্রার্থীরাও আবার যদি দেখা যায় তাদের পরবর্তীতে যদি সেই যে কন্ডিশন দেয়া হয়েছিল ভেরিফিকেশনের, দেখা গেল পরবর্তীতে তাদের কিছু জনের নাম থাকলেও থাকতে পারে, কারণ সেই কন্ডিশন অনুযায়ী যদি ইন সার্ভিস প্রমাণ হয় বা কাট অফ যদি ক্লিয়ার হয়, তারা কিন্তু থাকবে। এটা আমার অন্তত মন বলছে। কিন্তু এখন সেই সংখ্যাটা তো অনেক কম, কারণ যেভাবে ডকুমেন্টস চাওয়া হয়েছিল এনআইএস প্রার্থীদের কাছ থেকে, আমার মনে হয় না সেখানে কয়জন, হয়তো হাতে গোনা কয়জন এলিজিবল হতে পারবে সেই জায়গায়। ম্যাক্সিমামটাই তো বাদ হয়ে যাবে, কারণ যেভাবে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছিল ভেরিফিকেশনে। তো মোটামুটি আমি যতটুকু এই ভিডিওতে বুঝিয়ে দিলাম, তাতে মেধা তালিকা আর খুব একটা বেশি দেরি নেই। কারণ পরবর্তী যে হিয়ারিং আছে 26 সালে জানুয়ারি মাসে 20-22-এর যে কন্টেম্প্ট মামলা, তার আগেই কিন্তু মেধা তালিকা আনার চেষ্টা করবে। আর সেই সঙ্গে ক্লাস 5 যেহেতু অ্যাড হয়ে গেছে, সেখানে একটা করে টিচার লাগবেই লাগবে, প্রত্যেকটা জেলাতেই লাগবে। যার ফলে এই মুহূর্তে কিন্তু এই যে 20-22-এর নিয়োগ, এই 20-22-এর নিয়োগটা কিন্তু খুবই আবশ্যিক বা খুবই জরুরি। আর 20-22-এর দিক থেকে দেখতে গেলে আর কোনো সেরকম, মানে এক কথায় বলতে গেলে ভয়ানক কোনো আর কোনো কিছু হবার কিছু নেই। এবার যা হবে ভালোর ব্যাপারটাই হবে। তাহলে মোটামুটি এই ভিডিওতে যা আমি টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকের মধ্যে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, তার উত্তর আমি কমেন্টের মাধ্যমেই দেওয়ার চেষ্টা করব। আর এর বাইরেও যদি কোনো কিছু তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করতে পারো। আর এই ভিডিওর শেষে একটা কথাই বলবো, যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো।